আওয়ামী লীগের সভানেত্রী এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের ভারতের সাথে একটা ভালো সম্পর্ক থাকার কারণে তাদের দুঃসময় অর্থাৎ সরকার পতনের পরে তাদের কিন্তু একটা বর্ডার ক্রস করে তারা কিন্তু একটা সুন্দরভাবে জীবনযাপন করতেছে, কেননা তাদের ভারত সরকারের সাথে তাদের একটা সুসম্পর্ক ছিল। সেই সম্পর্ক থাকার কারণে সেখানে কারো মামুর বাড়ি, কারো শ্বশুর বাড়ি, কারো বন্ধু বান্ধবের বাসায় তারা কিন্তু জমিদার হালে কিন্তু জীবনযাপন করতেছে। কিন্তু এই মুহূর্তে আমার একটা দলের জন্য খুব কষ্ট লাগতেছে যে তাদের তো কোনো বর্ডার নাই, তাদের বন্ধু বান্ধব নাই, তাদের কোনো আত্মীয় স্বজন নাই, তাদের কোনো শ্বশুর বাড়ি নাই, মামুর বাড়ি নাই, তারা কোন জায়গায় আশ্রয় নিবে? দর্শক, আপনারা এই কিছুটা আন্দাজ করতে পারতেছেন যে কাদের সম্পর্কে কথা বলতেছি। সম্প্রতি এনসিপির কিছু নেতা কর্মীরা তাদের যে বক্তব্য, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে বক্তব্য দেওয়ার সময় যে তাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, বা তাদের যে রাজনৈতিক যে পরিভাষা বা রাজনৈতিক যে ভাষা ব্যবহার করা দরকার সেটাই তারা জানে না, অথচ তারা রাজনীতি করে, জাতীয় রাজনীতিতে তারা সম্পৃক্ত হয়েছে। এই যে এনসিপির কয়েকটা নেতা আছে, তাদের দেখবেন যে মিডিয়াটা খুলে, আগে যেমন আমরা আওয়ামী লীগ সরকার সময় দেখেছি যে আওয়ামী লীগের যে বিভিন্ন নেতাকর্মীরা, কিছু কিছু নেতাকর্মী আছে সকালবেলা ঘুম থেকে উঠে তাদের কাজ হচ্ছিল মিডিয়ার সামনে এসে তারা বিরোধী দল অর্থাৎ বিএনপির সম্পর্কে তারা নানান রকমের কথা, বিএনপি চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন নেতাকর্মীদের সম্পর্কে তাদের বক্তব্যই ছিল এটা। মানে ঘুম থেকে উঠে পাঞ্জাবি একটা পরে এসে মিডিয়ার সামনে তারা কথা বলা শুরু করে দিত। এখন এনসিপির অবস্থা সেই রকম আমরা দেখতে পারতেছি যে মাঠে কর্মী থাকুক আর না থাকুক, কিন্তু ঘুম থেকে উঠাই তাদের একটা মানে বুলি হয়ে গেছে গা, আল্লাহর নাম জবাবাদ দেয় বিএনপি জবা শুরু করে দিছে। কারণ সম্প্রতি আপনারা দেখেছেন যে এনসিপি একটা বেদব আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, নির্বাচন কমিশনে তাদের নির্বাচনী প্রতীক, নির্বাচনে তাদের দল নিবন্ধন পাবে, তাদের প্রতীক যাদের চাইতে পারে, নির্বাচন কমিশন তাদের গণতান্ত্রিক অধিকার, নির্বাচন প্রতীক হিসেবে তারা শাপলা প্রতীক চাইছে। এখন শাপলা প্রতীক নির্বাচন কমিশন দিতে নারাজ করছে। এখন এটা নিয়ে নির্বাচন কমিশনকে তারা দোষারোপ করার থেকে শুরু করে বিএনপিকে দোষারোপ শুরু করে দিয়েছে যে নির্বাচনে যদি নির্বাচন প্রতীক হিসাবে যদি শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়া হয় তাহলে ধানের শীষ যে প্রতীকটা আছে এটা বাতিল করতে হবে। এটা কেমন কথা রে ভাই? তোমাকে যে প্রতীক তোমাকে বরাদ্দ দিচ্ছে না সেটা নির্বাচন কমিশন একটা স্বাধীন কমিশন, সেই স্বাধীন কমিশনের সাথে তোমাদের যুক্তিতর্ক থাকতে পারে, তাদের কাছে দাবি দেওয়া থাকতে পারে, প্রতিবাদ থাকতে পারে, সবকিছু থাকতে পারে। তারা যদি শাপলা প্রতীক না দেয়, সেই প্রতীক না দেওয়ার কারণে কি তোমরা বিএনপির প্রতীক বাতিল করার মতো তোমাদের কিন্তু দুঃসাহস রাখো? তুমি বিএনপি প্রতীক জন্ম নিচ্ছে কবে তুমি জানো? তোমার বাবারও জন্মের মনে হয় পূর্বের সময়। তুমি যে দিন রাজনীতিতে আসতো শুক্র শনি দুদিন জাতীয় রাজনীতি করতেছো, তোমার যে একটা রাজনৈতিক পরিভাষা বা রাজনৈতিক যে বক্তব্য, বিএনপি সম্পর্কে বিভিন্ন সময় দেখি যে বাজে বাজে মন্তব্য করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের সম্পর্কে বিভিন্ন সময় বাজে মন্তব্য করে থাকে নাসিরউদ্দিন পাটোয়ারি। সম্প্রতি তিনি এই নির্বাচনী প্রতীক নিয়ে তিনি মন্তব্য শুরু করছে কি, যে তাকে যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, নির্বাচন কমিশনকে হুমকি দেয়, তাহলে তোমরা স্বৈর শাসক অর্থাৎ আওয়ামী লীগকে তোমরা বলো যে স্বৈর শাসক। সেই স্বৈর শাসকের পতনের পরে স্বৈর শাসককে পতন করানোর পরে তোমরা যদি তোমার যে সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ, তোমাদের যে রাজনৈতিক পরিভাষা, তোমরা রাজনৈতিক বক্তব্য তোমরা পেশ করতেছো, এটা কি তোমার স্বৈরতান্ত্রিক না? একটা সরাসরি একটা স্বাধীন প্রতিষ্ঠানকে তোমরা হুমকি দিচ্ছ তোমরা। একটা দলের নিবন্ধনকৃত একটা দল, পুরাতন দল, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে দুটো দল পুরাতন, একটা হচ্ছে আওয়ামী লীগ, তার পরবর্তীতে বিএনপি। এখন সেই বিএনপির প্রতীকটাকে তোমরা বাতিল করতে চাইতেছো, তোমাদের এটা হুমকি স্বরূপ। তোমাদের যে বর্তমানে যে তোমাদের যে রাজনৈতিক যে পরিভাষাগুলো, এটা সম্পূর্ণ একটা স্বৈরতান্ত্রিক স্বৈর শাসকের মতো একটা তোমাদের বক্তব্য শুরু হয়েছে। তার দেখা দেখি আবার দুদিন আগে দেখলাম হাসনাত আব্দুল্লাহ, তিনি তার একটা এলাকার রাজনৈতিক একটা উঠান বৈঠকে তিনিও এই একই ভাষায় একই সুরে কথা বলতেছে। আসলে এদের জন্য খুব মায়া কান্না হয় না কি কান্না হইতেছে আমি আসলে বলতে পারতেছি না। যে এই যে কয়েকজন নেতা এখন মাঠে, তাদের কিন্তু কোনো কর্মী নাই, জাস্ট তাদের দলের পক্ষ থেকে বা তাদের প্রতিনিধি হয়ে সরকারের দু একজন আছে, উপদেষ্টা আছে। এখন এই উপদেষ্টারা থাকাকালীন পর্যন্ত তারা শুধু মিডিয়ার সামনে বক্তব্য দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে বা সুযোগ পাইতেছে। কিন্তু মাঠ পর্যায়ে আন্দোলনের ডাক দিলে তারা যে হুমকি দামকি করে যে নির্বাচন কমিশনের বিপক্ষে আমরা আন্দোলনের নামবো। ভাইরে ভাই, তোমাদের আন্দোলন না নামলে এখন তোমাদের 2-4-5 জন তোমাদের সাথে তোমার সহকর্মী পাওয়া কিনা আমার সন্দেহ লাগে। কারণ হচ্ছে তাদের যে দলের যে বর্তমান পরিস্থিতি, এই মিডিয়াতে সামনে যে কয়জন বক্তব্য দেয় এছাড়া মাঠ পর্যায়ে তাদের কোনো নেতা কর্মী নাই, মাঠ পর্যায়ে তাদের কোনো কর্মী নাই। সারা বাংলাদেশে এনসিপির এখন যে অবস্থা, এনসিপির যে বর্তমান পরিস্থিতি, দেখবেন যে মাঠে তাদের কোনো কর্মী বলতে কিচ্ছু নাই। এখন শুধু এখন হাক ডাকের পুর আছে। তারা বিএনপির সাথে এদিকে নির্বাচনে জোটবদ্ধ হওয়ার জন্য তারা একদিক দিয়ে লবিং করতেছে, আরেকদিক দিয়ে বিএনপির প্রতীক বাতিলের জন্য তারা আন্দোলন করতেছে। বিএনপির প্রতীক বাতিল করতে হবে, কেননা শাপলা প্রতীক তাদেরকে যদি না দেওয়া হয়। একটা জিনিস খুব মানে আমার করুণা হয় যে আওয়ামী লীগ তো পেরেছিল, তার পার্শ্ববর্তী দেশের সাথে একটা ভালো সম্পর্ক ছিল,
তাদের সাথে রাজনৈতিক একটা সুসম্পর্ক ছিল, দেশের কূটনীতিক একটি ভালো সম্পর্ক ছিল, যার কারণে দেশের যখন ভয়াবহ পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে তখন তারা কিন্তু শুধুমাত্র একটা বর্ডার ক্রস করে তারা সুন্দরভাবে সেখানে জীবনযাপন করতেছে। কিন্তু এই যে কয়েকটা পোলাপান, এনসিপির যে কয়েকটা পোলাপান আছে, যদি রাজনৈতিক তো আসলে কখন কি হয়, হাসিনা কি কোনোদিন কল্পনা করতে পারছিল যে আসলে সে তার এভাবে উৎখাত হবে, পরবর্তী নির্বাচনে যে মাত্র 1 বছরের মাথায়, কয়েক মাসের মাথায় যে তাদের যে একটা অধপতন এভাবে হবে, হাসিনা নিজেও কল্পনা করতে পারে, স্বপ্নও দেখে না যে তার পরাডুবিটা এভাবে হবে। সে হাসিনার যখন এই পতনের পরে তার যখন একটা অবস্থান হয়েছে অন্য একটা দেশে, কিন্তু এরাও যে অবস্থানে কথা বলতেছে, যে পরিভাষায় কথা বলতেছে, রাজনৈতিক পরিস্থিতি ভাই অনেক ঘোলাটে। কারণ বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট কিছু বোঝা যাচ্ছে না যে কি হতে যাচ্ছে। আপনি দেখেন এই যে কালকে থেকে শুরু করে আজকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো বিবেচনা করলে দেখবেন, হিসাব করবেন, যেখানে সেনাবাহিনীর যে কয়েকজন সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেটা নিয়ে সেনাবাহিনীর ভিতরে বেশ উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি করছে। তো আসলে ডক্টর ইউনূস কোন সময় কোন খেলা খেলতেছে, কোন খেলা দেখাইতেছে, এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনের যে নেতাকর্মীরা, সিনিয়র বুড়া রাজনীতিবিদ আছে, তারা বুঝতে পারতেছে না আসলে ডক্টর ইউনূস কি করতে চাচ্ছে বা তার পরিকল্পনাটা কি, সে কি খেলা দেখাইতেছে। তার খেলা দেখিয়া বিজ্ঞ রাজনীতিবিদরা তারা নিজেরাই অবাক হয়ে যাইতেছে যে আসলে ডক্টর ইউনূস আসলে ইনি তো আন্তর্জাতিক পর্যায়ে একজন খেলোয়াড়, সে খেলোয়াড় তোমাদেরকে কি দিবে তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো। তোমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল ডক্টর ইউনূসের কাছ থেকে, তোমরা যেটা চাওয়ার ছিল সেটা কতটুকু পেয়েছো তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারছো। তা আগামীতে দলের পরিস্থিতির পরিবর্তন হইলে বা সরকারের পরিবর্তন হইলে বা যে কোনো পরিস্থিতির পরিবর্তন হইলে তোমাদের অবস্থাটা কোন দিকে যাবে বা তোমরা কোন দিকে যাবা, কোন দেশে তোমাদের সেভ এক্সিট হবে, এটা তোমরা এখন মনে করো যে ওই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে কিন্তু তোমাদের ভিতরে গুঞ্জন উঠেছে যে বেশ কয়েকজন উপদেষ্টারা সেভ এক্সিট খোঁজার চেষ্টা করতেছে এবং সেভ এক্সিট নেওয়ার জন্য কোন দেশে সেভ এক্সিট নেবে সেটা অলরেডি তারা পরিস্থিতি সৃষ্টি করে ফেলছে। তো তোমাদের অবস্থা ভারত সরকারের মতন, ভারতের কাছে তোমরা আশ্রয় পাবা না, বা আমলি সরকারের মতন ভারতে তোমাদের জন্য বর্ডার খোলা নাই, তোমাদের দৌড়ানি দিয়ে যে ভারত ক্রস করবা এই সুযোগ কিন্তু তোমরা পাবা না। তাই রাজনৈতিক যে পরিভাষা, রাজনৈতিক যে প্রতিবাদ আছে, সেই পরিভাষায় বা বডি ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলা উচিত। বিজ্ঞ রাজনীতিবিদদের নিয়ে যখন কথা বলতে যাওয়া, তখন হিসাব করতে হবে যে তাদের হাঁটুর বয়সের বয়স তোমার, তখন তাদের সম্পর্কে কথা বলতে গেলে তোমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা ততটুকু থাকা উচিত। এখন আর ওই 24-এর গণ অভ্যুত্থান পাও নাই, 5ই আগস্টের পতন পাও নাই, তখন তোমাদের নেতৃত্বে দেশের ওই হাসিনা সরকারের পতন হয়নি। আপামর জনসাধারণ প্রত্যেকটা মানুষের সেখানে অতপ্রতভাবে জড়িত ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থন ছিল, রাজনৈতিক দলের তাদের সেখানে আন্দোলনের নেতৃত্ব ছিল, একাত্মতাবোধ ছিল, যার কারণে তোমাদের এই আন্দোলন সফল হয়েছে। শুধুমাত্র এর আগেও কিন্তু বিপিন নূর কিন্তু তার আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে বিভিন্নভাবে চেষ্টা করছে, তার সময় ছাত্রদের সমাবেশ হয়েছিল। এখন তোমরা সফল হয়েছো বিদায়, তোমরা যে তোমার দেশে সবকিছু হয়ে গেছো গা, এরকম কিছু ভাবা তোমাদের জন্য ভুল। এখন মাঠে নামো, যে কোনো পরিস্থিতিতে মাঠে নামো। আওয়ামী লীগ তো তোমাদেরকে বিভিন্নভাবে স্বাগতম জানাবে, ছাত্রলীগ, যুবলীগ, পোলাপান বিভিন্নভাবে সুযোগ পাইলেই তোমাদেরকে স্বাগতম জানাবে। এখন বিএনপি, ছাত্রদল, যুবদল এরাও তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করতে। তোমরা যেভাবে বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠন নামে যেভাবে তোমরা অপপ্রচার বা বিভিন্নভাবে তোমরা যেরকম পরিভাষায় কথা বলতেছো, এই ভাষায় কথা বললে আগামীতে তোমাদের রাজপথ তো দূরের কথা, রাস্তায় চলতে পারবা কিনা সেটা একবার হিসেব করে দেখো। তো তোমাদের যে পরিস্থিতি হবে, হয়তো হাসিনা সরকারের সাথে ভয়াবহ পরিস্থিতি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমি মনে করি যে এই মুহূর্তে তোমাদের যে কোনো একটি বড় রাজনৈতিক দলের আশ্রয় এবং প্রশ্রয়ে তাদের সাথে একত্রতা বোধ করে তোমাদের যে সামনে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, এবং রাজনৈতিক যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো একটা সুষ্ঠু ভাষা ব্যবহার করা উচিত। যে কারো সম্পর্কে কথা বলতে গেলে, যে কাউকে থ্রেট দিতে গেলে অবশ্যই সেটা তোমাদের খেয়াল করা উচিত, তোমরা এমন কিছু হয়ে যাও না ভাই। দর্শক, আমার হয়তো এটা ব্যক্তি মতামত, আপনাদের যদি এই ব্যাপারে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।